বন্ধুরা, মিসাইল সহ 6টি যুদ্ধবিমান ডেলিভারি, এটি বাংলাদেশের জন্য একটি সুসংবাদ। দেখুন বন্ধুরা, মানুষের সাধারণ সম্পর্ক আর কূটনৈতিক সম্পর্ক, মানুষের সাধারণ আচরণ আর কূটনৈতিক আচরণ, এই দুইটা কিন্তু কখনোই এক নয়। কূটনৈতিক সম্পর্কের যে কোনো পদক্ষেপ অত্যন্ত ভেবেচিন্তে গ্রহণ করা হয়। একবার যদি কূটনৈতিক সম্পর্ক কোনো দেশের সাথে খারাপ হয়ে যায়, সেটা জোড়া লাগাতে কিংবা উন্নতি করতে প্রচুর সময়ের প্রয়োজন। চীনের মতো দেশ কূটনীতির ক্ষেত্রে একেবারে পাকা খেলোয়াড়। চীন সবসময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়, বিশেষ করে বাংলাদেশের মতো দীর্ঘদিনের মিত্রর ক্ষেত্রে তারা কিন্তু অত্যন্ত ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করে। তবে সম্প্রতি চীনের কিছু শক্ত পদক্ষেপ এমনভাবে বাংলাদেশের সামনে এসেছে, তাতে বোঝা যাচ্ছে বাংলাদেশকে চীন কঠিন বার্তা দিতে যাচ্ছে। তারা বাংলাদেশকে বার্তা দিচ্ছে কঠিন সামরিক পদক্ষেপের মাধ্যমে যে আমাদের বিরুদ্ধে পশ্চিমা ঘেঁষা কোনো শক্ত সিদ্ধান্ত নিও না, তাহলে বাংলাদেশ তোমাকে ছাড় দেওয়া হবে না। যতই তোমার সঙ্গে আমার সুসম্পর্ক থাকুক, মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্ত এলাকায় দীর্ঘ সময় ধরে একটি কঠিন সময় পার করছে। 2017 সালে দুই দেশের মধ্যে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছিল, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে সবাই কিন্তু এমনটাই ধারণা করে নিয়েছিল যে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের স্বল্প পরিসরে যুদ্ধ হতে পারে। সেই সময় কিন্তু মিয়ানমারের নৌবাহিনী বাংলাদেশের ওপরে কোনো গুলি চালায়নি, সীমান্তের ভেতর কোনো বাংলাদেশি নাগরিকের ওপর তেমন কোনো হামলা চালায়নি। কিন্তু সম্প্রতি এই দৃশ্য এমন হয়ে গেল যে মিয়ানমারের নৌবাহিনী আগ্রাসী ভূমিকায় তাদের যুদ্ধজাহাজ নিয়ে বাংলাদেশের জেলেদের ওপরে গুলিবর্ষণ করেছে। আর এই খবর আপনারা শুনেছেন যে এই ঘটনায় আহত এবং নিহত হয়েছেন এবং আমাদের 60 জন জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার। বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। এদিকে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বাংলাদেশি 2 জেলে গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদপত্র পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সেন্ট মার্টিনের কাছে মিয়ানমার নৌসেনাদের গুলিতে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন আরও 2 জন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে বন্ধু বাংলাদেশের জন্য চীন মিয়ানমারের কাছে যে রেড লাইনটি তৈরি করে রেখেছিল, যে এই লাল দাগ ক্রস করা যাবে না, সেই লাল দাগ কিন্তু চীন উঠে নিয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই লাল দাগ। শুধুমাত্র চীনের কারণে মিয়ানমার বাংলাদেশের ওপরে কোনো সামরিক পদক্ষেপ নিতে পারেনি, তবে চীনের দেওয়া এই দাগ উঠে নেওয়ার কারণে মিয়ানমার এখন সামরিক পদক্ষেপ নিচ্ছে। এত কিছুর মধ্যে চীন মিয়ানমার মিলিটারিকে নতুন করে 6টি যুদ্ধবিমান ডেলিভারি দিয়েছে। এই আধুনিক যুদ্ধবিমানগুলো মিয়ানমারের সামরিক বাহিনী কিছুদিন আগে হাতে পেয়েছে এবং বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে তাদের সামরিক ঘাঁটিতে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করতে যাচ্ছে। তবে উদ্বেগের বিষয়টি হচ্ছে, মিয়ানমারকে চায়না এই যুদ্ধবিমানগুলো মাত্র $8 মিলিয়ন দিয়েছে, যেখানে বাংলাদেশের কাছে চায়না ট্রেনিং এয়ারক্রাফটগুলো বিক্রি করেছে 15 থেকে 10 মিলিয়ন মার্কিন ডলারে। সেখানে মিয়ানমারকে $8 মিলিয়ন ডেলিভারি দিয়েছে আমাদের দীর্ঘদিনের মিত্র দেশ চীন। এগুলো কিন্তু ট্রেনিং যুদ্ধবিমান নয়, এগুলো হচ্ছে মূল যুদ্ধবিমান। বাংলাদেশের কাছে ট্রেনিং এয়ারক্রাফট বিক্রি করার মূল্যর থেকেও অনেক কম মূল্যে শক্তিশালী যুদ্ধবিমান মিয়ানমারকে দেয়। তখন এটা স্পষ্ট বোঝা যায় চীন বাংলাদেশের ওপর কতটা রেগে আছে। আর বোঝা যাচ্ছে এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 50 কিলোমিটার দূরে এই যুদ্ধবিমানগুলো মোতায়েন করা হচ্ছে। দেখুন, চীন কিন্তু পরিষ্কারভাবে বাংলাদেশকে মেসেজ দিতে চাচ্ছে, যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন রয়েছে সেখান থেকে বাংলাদেশ তুমি দূরে থাকো। যদি ইন্দো প্যাসিফিক রিজিয়ন থেকে তুমি দূরে না থাকো, তাহলে অবশ্যই তোমাকে এর ফল ভোগ করতে হবে। চীন কিন্তু সামরিকভাবে এবং কূটনৈতিকভাবে বাংলাদেশকে এই বার্তা দিচ্ছে। সুতরাং চীনের মনোভাব কিন্তু আমাদের বুঝতে হবে। চীনের এই মনোভাবকে আমাদের ইগনোর করা চলবে না। হতে পারে আমাদের অর্থনীতি এখন সংকটে রয়েছে, আমরা যুদ্ধবিমান ক্রয় করতে পারবো না, তার মানে এই নয় যে আমরা চীনের মতো সুপার পাওয়ার দেশের বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়ে যাব। সুতরাং এই জায়গায় আমাদের দীর্ঘদিনের মিত্র চীনের আস্থা অর্জন করতে হবে। আগে চীন মিয়ানমারকে যে রেড লাইন দিয়ে রেখেছিল, সেই রেড লাইন যাতে চীন আবারও বজায় রাখতে বাধ্য হয়। আর এই জিনিসটাই বাংলাদেশের জন্য আগামী কয়েক বছরের নিরাপত্তা নিশ্চিত করবে। পুরো বিষয়টি কয়েকদিন ধরে পরিষ্কারভাবে প্রতীয়মান হচ্ছিল যে বাংলাদেশ সেনাবাহিনী চীনের সাথে বড় কিছু করতে যাচ্ছে। দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য চীনের সহযোগিতা বড় ভিত্তিতে নেওয়া হবে। ধারণার এই জায়গাটা আরও স্পষ্ট হয়ে যায় যখন আমেরিকার প্রভাব বলয়ে থাকা বিভিন্ন দাতা সংস্থার বড় বড় ঋণ প্রস্তাবের পরিবর্তে চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার যে প্রেক্ষাপট রয়েছে এবং বাংলাদেশের যে সামরিক নীতি,
সেখানে কোনো ধরনের পরিবর্তন আসবে না। বাংলাদেশ কোনো ধরনের ইন্দো প্যাসিফিকে কিংবা কোনো ধরনের এশিয়ান জোটে চীনের বিরুদ্ধে অবস্থান করবে না, বরঞ্চ চীনের সাথে আরও শক্তিশালী সম্পর্ক গড়বে। এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। আমাদের যে টেকনোলজির নিজস্ব সক্ষমতা তৈরি হচ্ছে, একেবারে সাবমেরিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের মিসাইল, সবকিছু কিন্তু হচ্ছে চীনের সহযোগিতায়। সবকিছুর হয়তো পরিবর্তন ঘটবে বাংলাদেশের ক্ষমতার প্রেক্ষাপটে, তবে তার কোনো কিছুই হবে না। এই জিনিসটি এখন কোনো লুকোচুরির পর্যায়ে নেই। বাংলাদেশ এবং চীনের 50 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছে, সে অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে বাংলাদেশের কাছে যে কোনো ধরনের অস্ত্র বিক্রয় করতে তারা কোনো রাজনৈতিক শর্ত আরোপ করবে না। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা চীনের রাষ্ট্রদূতের কথার উত্তরে বলেছেন, চীনের সাথে আমাদের সামরিক সম্পর্ক আরও বৃদ্ধি করা হবে এবং চীন থেকে নতুন এবং আধুনিক সমরাস্ত্র ক্রয় করা হবে। অত্যন্ত চমকপ্রদ এই বিষয়টিকে কেন্দ্র করে জাপানের রাষ্ট্রীয় বিখ্যাত সংবাদ মাধ্যম এশিয়ান টাইমসে এই খবরটিকে বিস্তারিতভাবে বলা হয়েছে, যে জায়গাতে তারা নিশ্চিত করছে চীনের কাছ থেকে সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে বড় কেনাকাটা করতে যাচ্ছে বাংলাদেশ। এখানে কেনাকাটার লিস্টে যুদ্ধ বিমান থেকে শুরু করে বিভিন্ন আধুনিক মিসাইল, এমনকি বাংলাদেশের ভেতরে আর্টিলারি শেল কারখানা প্রতিস্থাপনের প্রযুক্তি হস্তান্তর থেকে শুরু করে সাবমেরিন ক্রয় পর্যন্ত এরকম বড় বড় সামরিক চুক্তি রয়েছে, যেগুলো নিয়ে চীন এবং বাংলাদেশ বিস্তারিতভাবে আলোচনা করছে। যেখানে চীন এ সকল অস্ত্র বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ক্রয় করার জন্য ঋণ দিতে রাজি, আর এই ঋণগুলোর কোনো রকম সুদও কিন্তু নিতে চায় না চীন। কোনো যুদ্ধক্ষেত্রে আর্টিলারি এবং ট্যাঙ্ক বড় ভূমিকা রাখে, কারণ সামরিকভাবে হামলার যে অ্যাটাকিং মুড থাকে সেটি হচ্ছে আর্টিলারি এবং ট্যাঙ্ক হামলা, এবং এই ট্যাঙ্কের যে আর্টিলারি শেল ব্যবহার করা হয় সেটা কিন্তু পরিপূর্ণভাবে বাংলাদেশ এখনও তৈরি করতে পারে না। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। বিদেশ থেকে আমদানির এই প্রক্রিয়া যেমন জটিল, ঠিক তেমনই ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এই জায়গায় যদি আমরা দেশের ভেতর আর্টিলারি শেলগুলো তৈরি করতে পারি, তাহলে আমাদের আত্মনির্ভরশীলতা বেড়ে যেত এবং অনেক বেশি কনফিডেন্স বেড়ে যেত। গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে চীনের বিখ্যাত যে নরেনকো কোম্পানি রয়েছে, তারা পৃথিবীর সবথেকে বড় আর্টিলারি শেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। পৃথিবীর সবথেকে বেশি আর্টিলারি শেল তৈরির প্রযুক্তি তাদের কাছে রয়েছে। বাংলাদেশে এই প্রযুক্তি এনে কারখানা তৈরির কথা কিন্তু চলছিল। বিগত সরকারের আমলে দিক নির্দেশনা এবং প্ল্যান প্রক্রিয়া সেগুলো কিন্তু চূড়ান্ত করা হয়েছিল। আশঙ্কা করা হয়েছিল নতুন সরকার ক্ষমতায় আসার পর এই বিষয়টি হয়তো বাতিল হয়ে যেতে পারে, তবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এটা সুনিশ্চিত করা হয়েছে যে কোনো ধরনের সামরিক প্রকল্প যেগুলো চীনের সাথে নেওয়া হয়েছে তার একটিতেও কেউ হাত দিতে পারবে না। সেই প্রকল্পগুলো বাস্তবায়ন হবে এবং নরেনকোর সাথে যে আর্টিলারি কারখানা স্থাপন সেটিও কিন্তু বাস্তবায়ন হতে যাচ্ছে। জাপানের বিখ্যাত সংবাদ মাধ্যম নিকিশে এটা নিশ্চিত করেছিল যে চীন বাংলাদেশের মধ্যে বিশাল মিসাইল তৈরির হাব বা মিসাইল মেইনটেনেন্সের হাব তৈরি করতে যাচ্ছে। তবে বাংলাদেশের ভেতরে এই মিসাইল কারখানা করাতে ভারতের আপত্তি ছিল, আর ভারতের আপত্তি থাকার কারণে এর কাজ এগোয়নি। ভারতের অনেক বড় বড় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ভারতকে নিয়ে বাংলাদেশ যত না চিন্তা করে তার থেকে অনেক বেশি মাথা ব্যথা রয়েছে ভারতের বাংলাদেশকে নিয়ে। এটা থেকে স্পষ্ট বোঝা যায় বাংলাদেশকে নিয়ে কঠিন ভয়ে আছে ভারত। বাংলাদেশের সামরিক সক্ষমতা ভারতের থেকে কয়েক গুণ পিছিয়ে। বাংলাদেশের কোনো আধুনিক যুদ্ধবিমান নেই, অথচ ভারতের আধুনিক যুদ্ধবিমানের অভাব নেই। কিন্তু তারপরও বাংলাদেশের কোনো খবর ভারতের কাছে অনেক প্রায়োরিটি থাকে, কারণ ভারতের চেয়ে ভূরাজনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ কয়েক গুণ এগিয়ে রয়েছে। তো সব মিলিয়ে বাংলাদেশের এখন উচিত চীনের সাথে সুসম্পর্ক তৈরি করা, কারণ ভারতকে শায়েস্তা করতে হলে পাকিস্তান আর চীনের সাথে ভালো সম্পর্ক করতে হবে। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। আর যারা নিজের দেশকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।